আমার হাতে মেহেদির রং এখনো লেগে আছে, কিন্তু জীবন নামক মহাকাব্য থেকে হারিয়ে গেছে আকাশ ছোঁয়া একরা সোনালী স্বপ্ন। আর থমকে দাঁড়িয়েছে আমার এক বর্ণিল ভবিষ্যৎ, কারণ আমি আজ বাল্যবিবাহের জাতাকলে নিষ্পেষিত। না মাননীয় মডারেটর, আমি আমার কথা বলছি না, আমি চাপাই নবাবগঞ্জের সেই মেধাবী কিশোরী রহিমা খাতুনের কথাই বলছি, যে রহিমা খাতুনও বাল্যবিবাহের বেড়াজাল থেকে মুক্তি অর্জন করতে পারেনি। কিন্তু মাননীয় মডারেটর, সারা জীবনে তিল তিল করে গড়ে তোলা আজ রহিমাদের স্বপ্নগুলো যখন আজ এভাবেই আয়লা নার্গিস হয়ে দুমড়ে মুচড়ে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে, তখন প্রতিপক্ষ আজ সচেতনতা সৃষ্টির বুলি আওড়ানোর সময় নয়, আজ সময় এসেছে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন নিশ্চিত করার। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় পারিবারিক অসচেতনতাই বাল্যবিবাহের প্রধান কারণ। বিপক্ষে বলছি মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আজকের বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে পারিবারিক অসচেতনতাকেই বাল্যবিবাহের জন্য প্রধান কারণ হিসেবে দায়ী করে যে সংজ্ঞায়নটি করে গেলেন তার কঠোর বিরোধিতা পোষণ করছি। কারণ মাননীয় মডারেটর, বিবাহ একটি সামাজিক প্রক্রিয়া বাড়িটি, যেটি সম্পূর্ণ করার জন্য পরিবারের বাইরেও আমাদেরকে সমাজের অন্যান্য কিছু নিয়ামকের ওপর নির্ভর করতে হয়, যেমন সমাজের ধর্মীয় নেতা বা কাজী, দ্বিতীয়ত ইমাম, তৃতীয়ত রেজিস্ট্রারি অফিসার, সেই সাথে জন্মসনদ প্রদানকারী ইউপি চেয়ারম্যান বা জনপ্রতিনিধি। প্রতিপক্ষ আজকে আপনার ভাষ্যমতে আমরা ধরেও নিলাম একজন অসচেতন অভিভাবক তার 14 বছরের মেয়েকে বাল্য বিবাহ দিতে উৎসাহিত হলো, কিন্তু মাননীয় মডারেটর, আজ সমাজে অবস্থানরত একজন ইমাম যদি সেই বিবাহটি সম্পূর্ণ করতে রাজি না হয়, আজ রেজিস্ট্রারি অফিসার যদি সেই বিবাহটি সম্পূর্ণ করার জন্য রেজিস্ট্রারটি না করে, সেই সাথে আজ সমাজের ইউপি চেয়ারম্যান যদি 14 বছরের বাল্য মেয়েকে 18 বছরের জন্ম সনদটি প্রদান না করে, তাহলে মাননীয় মডারেটর, আজ পারিবারিক অসচেতনতা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সমাজে বাল্য বিবাহটি হওয়ার কোনো সুযোগই থাকবে না। আর কিন্তু মাননীয় মডারেটর, বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে যখন টাকার লোভে কাজী, হাদিয়ার লোভে মৌলবী এবং ভোটের লোভে একজন ইউপি চেয়ারম্যান যখন একটি বাল্য বিবাহকে বৈধতা দান করে, তখন মাননীয় মডারেটর, আর্থ সামাজিক অবস্থার কফিনে শেষ পেরেকটি ঠেকানো হয়। এবং বর্তমানে আমাদের সমাজে যখন এরকম ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটে চলছে, তখন আমরা বলছি দুর্বল আর্থসামাজিক অবস্থায় বাল্য বিবাহের প্রধান কারণ। মাননীয় মডারেটর, আর্থসামাজিক অবস্থা বলতে দুটি বিষয়কেই বোঝানো হয়ে থাকে, এক কোনো সমাজ বা দেশের অর্থনৈতিক অবস্থা, এবং দুই হচ্ছে সামাজিক অবস্থা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজকের বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে আমরা যেহেতু দুর্বল আর্থসামাজিক অবস্থার কথা বলছি, সেহেতু আসুন লক্ষ্য করা যাক দুর্বল আর্থসামাজিক অবস্থার কোন কোন নিয়ামকগুলো আজ আমাদের সমাজে বাল্য বিবাহকে সরাসরি প্রতিনিধিত্ব করছে। এক, দারিদ্র্য; দুই, ধর্মীয় গোঁড়ামি; তিন, যৌতুক প্রথা; চার, আইনের সঠিক প্রণয়ন ও বাস্তবায়নের অভাব; পাঁচ, শতভাগ শিক্ষার অভাব; এবং ছয় হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন আজ আমাদের দেশের 24% মানুষ যখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, সেই সাথে 13% মানুষ যখন চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তখন মাননীয় মডারেটর, তাদের আকাশ দারিদ্র্যের আকাশ, তাদের আকাশ অভাবের আকাশ। আর সেই অভাবের আকাশে কিশোরী মেয়েটি ধ্রুবতারা না হয়ে বাল্যবিবাহ নামক সন্ধ্যা তারায় পরিণত হবে, এটি স্বাভাবিক। কিন্তু মাননীয় মডারেটর, আমরা চাই না সালমা কিংবা আমার মতো কিশোরীরা ঝরে যাক আমাদের সমাজ থেকে। আর তাই আমরা বলছি আর্থসামাজিক অবস্থান নিশ্চিত করার কথা। মাননীয় মডারেটর, আজকের এটিএন বাংলার ঝলমলে স্টুডিওতে দাঁড়িয়ে যে মুহূর্তে আমি বক্তব্য দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের মতে আমার মতো 80 জন কিশোরীকে বাল্যবিবাহের পিড়িতে বসতে হচ্ছে, ফলে ধ্বংস হচ্ছে তাদের বর্ণিল ভবিষ্যৎ। মাননীয় মডারেটর, আমার কিশোরী দুটি চোখ স্বপ্ন দেখে বড় ডাক্তার হওয়ার, গ্রাম বাংলার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার, কিন্তু আমার এই স্বপ্নগুলো যেন দুঃস্বপ্নে পরিণত হয়ে না যায় দুর্বল আর্থসামাজিক অবস্থার কারণে। আমার এই স্বপ্ন সুরক্ষার দায়িত্ব মাননীয় মডারেটর আপনার এবং এদেশের 16 কোটি জনগণের। আর তাই আমরা বলছি দুর্বল আর্থসামাজিক অবস্থায় বাল্যবিবাহের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সকলকে।